তো মান্থলি বাজেট ট্র্যাকারে আমাদের প্রথমে ডেটের একটা ফরম্যাট থাকবে, আপনারা যেই ফরম্যাট থাকবে সেই ফরম্যাট অনুযায়ী দিয়ে দেবেন। যেমন এখানে আমি একটা দিছি ইনপুট, এটা কিন্তু নর্মাল একটা ফরম্যাটে আসছে, কিন্তু আপনাকে যদি এটাকে বলা হয় যে এটাকে মাস দিন সময় অনুযায়ী দিতে, তাহলে আপনি সেভাবে ডেটে গিয়ে মাস দিন সময় অনুযায়ী দিয়ে দিবেন। ঠিক আছে, এটা মনে হয় নাই। আগে মান্থ, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এখানে তার কিন্তু ফরম্যাট তো আসার কথা, এটা দিয়ে দেখি, আসবে না, কারণ আগে হচ্ছে আপনার দিতে হবে মান্থ, তারপরে ধরেন 14, তারপরে হচ্ছে 2024। ওই 14 যখন দিছি তখন ওটাকে ওরও 14 মাস তো নাই, এই কারণে এরকম করছে। তো এটা খেয়াল রাখবেন, আমার মধ্যে এরকম আপনাদের হতে পারে যে প্রথমত আপনাকে কি করতে হবে, মান্থ দিতে হবে, তারপরে হচ্ছে আপনার তারিখ, তারপরে হচ্ছে সাল। ওকে, তো দিলেন, দেওয়ার পরে এরপরে নেক্সট যেটা আছে যে আপনার ক্যাটাগরি, ক্যাটাগরিতে ওরা বলছে যে আপনি যে ক্যাটাগরিটা দিবেন সেই ক্যাটাগরিতে অবশ্যই ভ্যালিডেশন করতে হবে উইদাউট লিস্ট। হ্যাঁ, উইদাউট লিস্ট এই কথাটার মিনিংটা হচ্ছে যে আপনি দিলেন হচ্ছে ফুড, হ্যাঁ, একটা দিলেন ফুড আর একটা দিলেন যে আপনার ধরেন দিলেন যে ট্রাভেল। ঠিক আছে, এখন এটা আপনি একটা ক্যাটাগরি রাখলেন, কিন্তু ওরা বলতেছে যে প্রথম দুইটা জিনিস হচ্ছে এখানে যা যা ক্যাটাগরি ওরা লিস্টিং করছে, যেমন ইনকাম, হাউজিং, ইউটিলিটিস, ফুড, মানে এই কয়টা ছাড়া অন্য কোনো যেন না দিতে পারে, সেটার জন্য বলছে যে অ্যাপ্লাই ভ্যালিডেশন করতে। মানে আপনি এখানে যে কয়টা দেওয়া আছে শুধুমাত্র সেই কয়টাই আপনি দিতে পারবেন, আদার যে ইনপুট আছে সেটা দিতে পারবেন না। তো এখন আমরা এটা সাধারণত আমরা যদি আমরা যাই তাহলে আমাদের দেওয়ার পসিবিলিটি হচ্ছে কি যে আমরা সাধারণত এরকম মাল্টিপল অপশান যদি থাকে তখন আমরা কি করি, লিস্ট আকারে দিই, তাই না? লিস্ট দিয়ে আমরা কমা কমা দিয়ে এখানে ফুড, তারপরে আপনার হাউজিং বা এরকম লিখে দিই, তাই না? অথবা ইনকাম এরকম লিখে দিই। তো দেওয়ার পরে হ্যাঁ, তারপরে দেখেন এখানে যদি থাকে এই যে লিস্ট করছে এখানে কিন্তু সবাই চলে আসতেছে, মোটামুটি এখানে যা যা আছে সবাইকে আপনি লিখে দিলেন, কিন্তু ওরা বলছে কি যে ঠিক আছে তুমি এখানে যা আছে সেই সবগুলাকেই দিবা, কিন্তু উইদাউট লিস্ট, অর্থাৎ তুমি এখানে তোমার ড্রপ ডাউনে আনতে হবে, বাট তুমি যে ডাটা ভ্যালিডেশনে গিয়ে লিস্টটা দিছো সেই লিস্ট আকারে আনতে পারবে না, তোমাকে অন্য কোনো কিছুটা ইউজ করে আনতে হবে। তো তার জন্য হচ্ছে আমরা কি করব, অর ফাংশনটা ইউজ করছিলাম। অর ফাংশন, হ্যাঁ হ্যাঁ, কাস্টমে যেতে হবে, কাস্টমে গিয়ে এরপরে হচ্ছে আপনি অর ফাংশন ইউজ করবেন। অরে গিয়ে প্রথমে আপনি বলবেন যে এইটা ইজ ইকুয়াল টু, সেলটা ইজ ইকুয়াল টু হাউজিং ইনকাম, প্রথমে ইনকাম, তারপরে হচ্ছে আপনার সি কত, এটা C6 ইজ ইকুয়াল টু হাউজিং, তারপরে হচ্ছে C6 ইজ ইকুয়াল টু ফুড। আচ্ছা যাই হোক, ফুড তো আছে, তারপর C6 ইজ ইকুয়াল টু ইউটিলিটিস। ইউটিলিটিস বানানটা লেখার সময় একটু খেয়াল রাখবেন, UTILITIES। হ্যাঁ, দেখে দেখে লিখবেন, আস্তে আস্তে লিখেন, সমস্যা নাই, কিন্তু পারফেক্টলি লেখার চেষ্টা করবেন, মনোযোগটা এখানে থাকতে হবে। হ্যাঁ, আরেকটা কি, ট্রান্সপোর্ট, এন্টারটেনমেন্ট। C6 ইজ ইকুয়াল টু এন্টারটেনমেন্ট, বাস শেষ, সবাই পেয়ে গেল। এখন আপনি কোনো লিস্ট তৈরি হইল না, তাই না? আপনার ডাটা ভ্যালিডেশন হয়েছে বাট কোনো লিস্ট তৈরি হলো না। এখন আপনি যদি ট্রাভেল লিখতে যান, অবভিয়াসলি আপনাকে কি করবে,
এরর দেখাবে, তাই না? তো আমাদের যেটা আছে ইনকাম, তারপরে কি আছে, কপি সেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাটা ভ্যালিডেশন সবাইকে দিতে হবে। তাহলে তাহলে তো সব ইনকাম হয়ে যাবে। ডাটা ভ্যালিডেশন দিলাম, প্রথমে দিলাম হচ্ছে ইনকাম, নেক্সট হাউজিং, নেক্সট ইউটিলিটিআই, ইয়েস ইউটিলিটিস। দেখেন পারি আমি কিন্তু এন্টার এই ইউটিলিটিস বানান, দেখছেন ওখানে যেটা লিখছি সেটাই লিখতে হবে। ইউ প্রথমটা কি ভু না, ইউটিআইএলআইটিআইএস, তারপর ফুড, আবার ফুড, ইউটিলিটিস, তারপর ট্রান্সপোর্ট। যদি ভুল মানে স্পেলিংও লেখেন তাহলে সেই ভুল, ওখানে যদি ভুল লিখে থাকেন তাহলে এখানে শুদ্ধ লিখলে কিন্তু সেটা আসবে না, অনেক সময় টাইপিং মিস্টেক হয়ে যায়। এই জন্য দেখেন আমি সব কি করছি, ক্যাপিটাল অক্ষরে লিখছি যাতে করে আমি বুঝতে পারি বানানটা। ট্রান্সপোর্ট, তারপর এন্টারটেনমেন্ট, এন্টার TAIN, কি বলেছে, এন্টার TER, এন্টারটেনমেন্ট। আর নেক্সট হচ্ছে গ্রসারি, ফুড। ঠিক আছে, ওকে। তো আমরা সব ক্যাটাগরিকে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনার বাজেট রেঞ্জ নাকি না, টাইপ টাইপ। হ্যাঁ, এটা একটা সিকোয়েন্স আছে, দেখেন পুরো কাজটার একটা সিকোয়েন্স আছে। প্রথমে ডাটা ভ্যালিডেশন করতে বলছে, এরপরে কিন্তু ওরা টাইপে গেছে। হ্যাঁ, এই সিকোয়েন্সটা অবশ্যই মেনটেন করবেন। এই শীটটার ক্ষেত্রে এই সিকোয়েন্সটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখেন এখানে কিন্তু জাম্প করেই বাজেট রেঞ্জে যায় নাই, র্যাঙ্কে যায় নাই, ওরা কিন্তু বলে দিছে একটা সিকোয়েন্স আপনাকে বলে দিছে, আপনাকে সেই অনুযায়ী সিকোয়েন্স মেনটেন করতে হবে। টাইপে গিয়ে আপনি বলবেন যদি ইনকাম থাকে তাহলে ইনকাম, আদারওয়াইজ এক্সপেন্সেস, তাই না? তাহলে আপনি দিবেন কি, যে ইফ এটা যদি ইজ ইকুয়াল টু ইনকাম হয়, C6 চিনাইছি তো, যদি ইনকাম হয় তাহলে ইনকাম দেন, আদারওয়াইজ এক্সপেন্সে আমি ওদিন ভুলে লিখছিলাম। আচ্ছা দিলাম, এখন আমার সবগুলো চলে আসছে, যেটা যেটা এখন বলছে কি যে তুমি তো এটা দেখাইলা, যেটা ইনকাম সেটা ইনকাম দেখাইলা, এখন বলছে যেটা ইনকাম তারে গ্রিন কালার দাও এবং যেটা এক্সপেন্স তাকে রেড কালার দাও। তাহলে আমি দিয়ে দিই, আমার হচ্ছে হোমে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে হাইলাইট কালার, সেখান থেকে হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্স, এখানে আপনি ইনকাম লিখে দেন, তারপরে এটা দিয়ে দেন হচ্ছে গ্রিন, মনে হয় নাকি গ্রিন। আচ্ছা আবার লিখতে হবে, ইনকাম দিলাম হচ্ছে কি আপনার গ্রিন, আবার এখানে আবার এক্সপেন্সকে চিনাবো এই সেলে, ঠিক আছে, অন্য সেলে যাব না, এক্সপেন্স, একে চিনাবো হচ্ছে রেড, লাইট রেড, তাই না? ওকে, চিনানোর পরে এবার গিয়ে আমি ফরম্যাটিং করলাম, এরপরে হচ্ছে আমি টান দিই। তাহলে এটুকু আমার টাইপে গেল, টাইপে দেওয়ার পরে আমার 2 টাকা শেষ। তাহলে আমি এভাবে আপনারা চাইলে মানে ইয়ে করতে পারেন, যে আমার এই কাজগুলো শেষ হয়েছে, তাতে আপনাদের একটা সিকোয়েন্স থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে ক্যালকুলেট টোটাল মান্থলি ইনকাম অ্যান্ড এক্সপেন্সেস। একটা খেয়াল করে রাখেন, নর্মালি আমরা যেহেতু ক্যালকুলেট করতে বলছে, আমরা জানি যে ক্যালকুলেট করতে বললে আমাদের যেটা হয় যে আমরা সাম করি। হ্যাঁ, এখন আমরা যদি, কিন্তু এখানে যেটা হচ্ছে যে আগের দিনও বলছিলাম যে এখানে সবকিছু কি আছে, মিলে ঝিলে আছে, মানে ইনকামও মিলে আছে, এক্সপেন্সও মিলে আছে। এখন আমরা কিভাবে
কি করতে পারি। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা বুঝি যে এখানে 30,000 টাকা এবং আরটা যদি ইনকাম লিখে দিই, যেমন ধরেন ইনকাম, তাহলে আমরা বুঝি যে 30 আর 2,000-এ 32,000 টাকা হয় আমার ইনকাম। বাট আমি কিভাবে জিনিসটাকে ডিফাইন করব, যাতে আমার এমন কিছু ফর্মুলা লিখতে হবে যাতে আমি এখানে দুটো জিনিস খুব সুন্দর করে দিতে পারি। তো এই জন্য আমার ইজ ইকুয়াল টু, আপনি দিবেন হচ্ছে সাম ইফ নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটাকে কল করবেন এবং কল করার পরে আপনি কি করবেন যে কোথা থেকে, এখানে দেখেন তিনটা জিনিস বলতেছে, একটা হচ্ছে রেঞ্জ, একটা ক্রাইটেরিয়া, আর একটা হচ্ছে সাম রেঞ্জ। ঠিক আছে, রেঞ্জ মানে হচ্ছে কোন রেঞ্জ থেকে সে দেখবে যে কি দেখবে সেটা, মানে কি দেখবে প্রথম হচ্ছে রেঞ্জ, আর ক্রাইটেরিয়া হচ্ছে কাকে দেখবে, কার উপর ডিপেন্ড করে রেঞ্জের সাথে মিলাবে। তো রেঞ্জটা হচ্ছে আমার কি C6 থেকে, না আমি সরি ভুল করছি, টাইপের এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার রেঞ্জ, যেখানে কি লেখা আছে ইনকাম আর কোনটা আর এক্সপেন্স কোনটা সেটা ডিফাইন করা আছে। আমার এই সেলেও কিন্তু ইনকাম লেখা আছে এবং কিছু এক্সপেন্সের কথা বলা আছে, কিন্তু এই সেল না নিয়ে আমি কেন এই সেল নিলাম, কারণ আমার এখানে এই যে এগুলা ইনকাম লেখা আছে ঠিকই, বাট এই যে হাউজিং ইউটিলিটিস এগুলা এক্সপেন্স কিনা এটা সে বুঝবে না। আমি সেটা কোথায় বলছি, টাইপে গিয়ে বলছি যে এইগুলো হচ্ছে তোমার ইনকাম যদি লেখা থাকে তাহলে সেটা তোমার ইনকাম, আদারওয়াইজ সবকিছু তোমার এক্সপেন্স। এটা আমি কোথায় গিয়ে বলছি, টাইপে গিয়ে বলছি। আদারওয়াইজ কিন্তু এখন ইনকাম একটা লেটার, এক্সপেন্স একটা লেটার, সবকিছু একটা লেটার, তাই না। আবার বুঝাই, দেখেন বিষয়টা হচ্ছে কি যে আমার দুইটা জিনিস আছে, ক্রাইটেরিয়া কি, আমি বলবো যে শুধু ইনকাম, আচ্ছা, তারপরে বলবো কি রেঞ্জ কি কাকে যোগ করবে, অ্যামাউন্টকে যোগ করবে। আচ্ছা, যদি দেন ইনকাম লিখে দেন, সমস্যা নেই। এই 6 তো ইনকামই লেখা আছে, দেখি দিয়ে দেখি আসি, কারণ এই সেলে যা লেখা আছে সেটাই। আমি ওভাবে ইনকাম বুঝাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে। আপনি যদি বলেন যে প্রথমে কি বলতেছি, একটা বিষয় খেয়াল করেন, এখানেও ইনকাম আছে, এখানেও ইনকাম আছে, আপনারা কনফিউজ হয়ে যাবেন যে ক্যাটাগরি থেকে নিব না টাইপের থেকে নিব, দুই জায়গায় তো ইনকাম লেখা আছে। এখানে বিষয়টা হচ্ছে যে আপনার তাহলে ইনকাম আছে, এখানে কিন্তু এক এক জায়গায় এক এক রকম কি কথাবার্তা বলা, কোথাও বলা ইনকাম, কোথাও বলা হাউজিং, মানে এক্সপেন্সের গুলাতে এক্সপেন্স এই দুটা না, মানে দুটা টার্ম নাই যে ইনকাম অথবা এক্সপেন্স, এই দুটা টার্ম নাই, কিন্তু এখানে মাল্টিপল টার্ম আছে, একটা ইনকাম আছে ঠিক আছে, আর বাকি সবকিছু কি আছে বিভিন্ন নামে আছে, ফুড, হাউজিং, বিভিন্ন নামে আছে। আর এই টাইপের ঘরে কি আছে, দুইটা জিনিসই আছে, একটা আছে ইনকাম, আদারওয়াইজ যা কিছু আছে সব এক্সপেন্স। হ্যাঁ, তো আমরা কি করব সবসময় এইখান থেকে নেব, কেন, কারণ পরেরটাতেই দেখেন টোটাল মান্থলি এক্সপেন্স, তাহলে আমি ইনকামের জায়গায় কি লিখে দিব, এক্সপেন্স। আমার এই সূত্রটাই হবে টোটাল মান্থলি ইনকাম এবং টোটাল মান্থলি এক্সপেন্স, একই না। কি করতে হবে, খালি কপি, এখানে H6 এর জায়গায় কি লিখবো, এক্সপেন্স, অথবা এই সেল চিহ্ন দিব, যে কোনোটা চিহ্ন দিলে হবে। আচ্ছা দিলাম, ধরেন আমি এক্সপেন্স, এই সেলটা এক্সপেন্স লিখলাম, খেয়াল করে দেখেন, ভালো করে দেখেন বিষয়টা, এটা কিন্তু আপনাদের পরে গিয়ে কনফিউজ হবেন আপনারা। আচ্ছা, এখন আমি কি বলছি, দুইটা সূত্র আমি দেখি, দেখেন এইটা একটা সূত্র আছে যে সাম ইফ
এখানে ধরেন আমি লিখছি যে ইনকাম, হ্যাঁ H6 না লিখে বলছি যে ইনকাম হলে এটা দিবেন। আর এটা কিসের জন্য করতে বলছে? টোটাল মান্থলি ইনকাম। আর একইভাবে কি হবে? টোটাল মান্থলি এখানে আমি কি লিখবো? এক্সপেন্স, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখেন, এখন আমার সেলটা চিন্তা করি একটু। এই যে টোটাল মান্থলি ইনকাম আর টোটাল মান্থলি এক্সপেন্স, এই দুইটা জিনিস কোথায় বের করব? নিচে, তাই না? আচ্ছা, টোটাল মান্থলি ইনকাম, টোটাল মান্থলি এক্সপেন্স। এখন খেয়াল করেন, আমি বলতেছি কি রেঞ্জটা কি, যে H6 থেকে H14, তাই না? তার মানে আমরা কোথা থেকে ধরতেছি? টাইপ থেকে ধরতেছি, টাইপ, রাইট? টাইপ থেকে ধরতেছি রেঞ্জটা। এখন রেঞ্জের জায়গায় যদি আমি এটা লিখি যে C6 C14 ফর মানে টোটাল মান্থলি ইনকাম বের করা যায়। হ্যাঁ, টোটাল মান্থলি ইনকামটা আমি চাচ্ছি কি কোথা থেকে দেখবে? প্রথমে রেঞ্জ, তো রেঞ্জ কোনটা? এই রেঞ্জ থেকে দেখবে, হ্যাঁ। আর ইনকাম আছে কিনা দেখবে, ক্রাইটেরিয়া। আর এটা হচ্ছে কি দেখে কাকে যোগ করবে, তাই না? আচ্ছা, এখানে আছে টোটাল মান্থলি এক্সপেন্স। তাহলে এটা যদি আমি দেই, একটু আগে আমি টাইপ কি করছিলাম, H6 দিয়ে লিখছিলাম, এখন আমি এটা দিয়ে লিখলাম, দেখি যে এটা পাই কিনা। আসছে, ইনকামের ক্ষেত্রে কিন্তু আসছে। কেন বলেন তো আসছে? কারণ শুধু ইনকাম আছে। আচ্ছা, এবার একই ফর্মুলাটা আমি যদি এক্সপেন্সের জন্য কাটাই তাহলে কি হবে দেখেন। C6, তারপর কি লিখছি? C15 দেখেন 0 দেখাচ্ছে। কেন বলেন তো? এখানে কোনো এক্সপেন্স কথাটা নাই, হ্যাঁ। তাহলে আপনি দুইটা ঘরের জন্য কি দুই রকম লিখবেন নাকি? একই রকম লেখা প্রস্তুত হলে সুবিধা না? তো এজন্য আমরা কি করলাম, পুরো জিনিসটাকে আমরা টাইপ থেকে নেই। টাইপ থেকে যদি নেই তাহলে আমার দুইটা অক্ষরে আছে, একটা আছে কি, দুটো ওয়ার্ডে আছে, একটা আছে ইনকাম আর একটা আছে এক্সপেন্স। তাহলে আমি কি করতে পারি, যে আমি যদি টাইপটাকে অ্যাজ আ রেঞ্জ হিসেবে ধরি, টাইপ কলামটাকে যদি রেঞ্জ হিসেবে ধরি, তাহলে আমার দুইটা ভ্যালুই সুন্দর মতো চলে আসে। এটা বুঝছি? ওই পাশে বুঝছি? রাইট বুঝছি? তার দিক জিজ্ঞাসা করবো কিন্তু করছেন তো, কিন্তু এই কাজটা যখন আপনাদেরকে আবার করতে দিব, এখন তো করছেন রায়নাটা দেখে, আপনি নিজে যখন করতে যাবেন তখন বলবেন এখানে তো ইনকাম আছে, দিয়ে দিই। ঠিক আছে? তারপরে হচ্ছে নেট ব্যালেন্স। নেট ব্যালেন্স কি? ঠিক আছে, পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে বলছে কি, তারপরে তাহলে আমরা 3 নাম্বারটাও শেষ। ক্যালকুলেট দ্য টোটাল মান্থলি ইনকাম এবং এক্সপেন্স। ওকে, এরপর হচ্ছে শো বাজেট রেঞ্জ বেসড অন ইনকাম। আপনার বেসড অন ইনকামের উপর ডিপেন্ড করে আপনাকে বাজেট রেঞ্জ বানাইতে হবে। এখন এখানে কিন্তু লেখা নাই টোটাল মান্থলি ইনকামের উপর করতে হবে, যে এটা লেখা নাই, বাট আপনাকে অ্যাজিউম করে নিতে হবে, আর লেখা থাকলে তো খুবই ভালো। হ্যাঁ, দেখেন এখন বলতেছে, আবারও বলতেছি যে এখানে যে কটা ইনকাম লেখা আছে প্রত্যেকটা ইনকামের জন্য আপনারা কনফিউজ হবেন, প্রত্যেকটা ইনকামের জন্য আপনারা কনফিউজ হবেন। ঠিক আছে, আপনি দিবেন হচ্ছে লেখা করতে হবে টোটাল মান্থলি ইনকামের উপরে, আপনি গিয়ে করবেন এই যে এখানে যে ইনকামটা লেখা আছে সেটার উপরে।
বুঝতে পারছেন? প্রত্যেকটা ইনকাম কথাটা লেখার জন্য আপনারা কনফিউজ হবেন। তো আমি আমার কথা এখন মনে হচ্ছে যে আয় কি কইতাছে, কিন্তু আসলে কিন্তু পরবর্তীতে আপনারা এগুলো নিয়ে কনফিউজ হবেন। আচ্ছা, তো আমার এখানে এটা ফুড ছিল না, ইন্টারনেট বিল মেবি ইউটিলিটিসে ছিল, ইউটিলিটিসে দিয়ে দিছি। ওকে ওকে, এরপরে যেটা হচ্ছে আপনার বাজেট রেঞ্জের মধ্যে দেখা আছে যে আপনি এইখান থেকে আপনার আমরা কি করছি যে 30% 20% হলে এখানে 3টা কন্ডিশন দিছে, তাই না? প্রথম কন্ডিশন বলছে যে তুমি কোথাও যদি ইনকাম পাও তাহলে তাকে তুমি কি দেখাবা, বাজেট রেঞ্জের ঘরে, এই যে বাজেট রেঞ্জের ঘরে তাকে ইনকামই দেখাবো। আর আদারওয়াইজ এক্সপেন্স হলে এটা যদি টোটাল মান্থলি ইনকামের, এই যে লেখছে দেখেন 20% অফ ইনকাম, 20% অফ ইনকামের যদি বেশি হয় তাহলে ওভার বাজেট, 20% এর কম হয় তাহলে হচ্ছে আন্ডার বাজেট বা ইন রেঞ্জ। ওকে, তো এটা আমাকে দিতে হবে কিভাবে? আপনি সিম্পলি যেটা করবেন যে প্রথমে যেহেতু কি বলছে ইনকাম হলে ইনকাম লিখো, প্রথমে এই কাজটা করবেন, অথবা আপনি নর্মালিও করতে পারেন, দুইটা ভাবে করা যায়। প্রথম কথা হচ্ছে যে ইনকামের জন্য ইনকাম কথাটা আসবে, এই জিনিসটা আমাকে ফিল্টার করতে হবে, এটা মনে রাখতে হবে যখন কাজ করবেন। তো তার আগে আমার নর্মাল লজিকটা লিখি, যে বলছে কি যে ইফ যদি অ্যামাউন্ট টোটাল মান্থলি ইনকাম না, আচ্ছা হ্যাঁ 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 সরি, যদি যে কোনো একটা অ্যামাউন্ট অ্যামাউন্ট যদি আপনার গ্রেটার দেন মান্থলি ইনকামের জন্য হয়, মান্থলি ইনকামের 20% হয়, করতেছি, তাহলে কি হবে, জিনিসটা হবে হচ্ছে আপনি লিখবেন কি ওভার বাজেট, BUDGET, ঠিক আছে, ওভার বাজেট। আদারওয়াইজ কি ইন রেঞ্জ। এখন এটা যখন আমি লিখলাম, লিখে আমি কি করছি, এটা লিখছি, আর আমি বলতেছি তাহলে প্রথমটাই তো আমার কি পড়ে, প্রথম যে সেলটা পড়ে E6, প্রথম সেলটাই হচ্ছে দিলাম, প্রথমটাই বলছে কি ওভার বাজেট, তাই না? দাঁড়ান আমি তো জিজ্ঞাসা করি। আচ্ছা, একটাই ইন রেঞ্জের মধ্যে দেখাচ্ছে আর সব ওভার বাজেট দেখাইতেছে। এখন আমি জিজ্ঞাসা করবো যাকে, সে অ্যান্সার দিবেন। আপনার ইনকাম ওভার বাজেট ইন রেঞ্জ। ওকে, তাহলে আমরা যেটা করতে চাচ্ছিলাম যে আমাদের অবশ্যই এখানে কি খেয়াল রাখতে হবে যে এখানে মাল্টিপল কন্ডিশন আছে। মাল্টিপল কন্ডিশন কি, প্রথমত যে ইনকাম হলে তাকে ইনকামই করতে হবে এবং বাকি সব কিছুকে ওভার বাজেট এবং ইন রেঞ্জের মধ্যে রাখতে হবে। কিন্তু এখানে আমার যেটা হচ্ছে যে আমি প্রথমত এই সূত্রটার মাধ্যমে আমি প্রথমে কি করতেছি, এই সূত্রটার মাধ্যমে প্রথমে আমি কি করতেছি যে যদি কোনোটা ইনকাম হয় তাহলে তাকে কি বলতেছি যে ইনকাম, আদারওয়াইজ এই আমি তো এখানে একটু লেখার কথা, এক্সপেন্সের ওই সূত্র তো ধরানোর দরকারই নেই, দরকার নাই, এমনিও আসতেছে। যদি ইনকাম হয় তাহলে ইনকাম করো, আদারওয়াইজ এটা চেক করো। এই E7 E6 কি, E6 এ কি আছে, অ্যামাউন্ট, ঠিক আছে। অ্যামাউন্ট যদি আপনার টোটাল মান্থলি ইনকামের 20% এর উপরে হয় তাহলে ওভার বাজেট, আর অ্যামাউন্ট যদি টোটাল মান্থলি ইনকামের নিচে হয় তাহলে হচ্ছে ইন রেঞ্জ, ঠিক আছে। E6 এ কি আছে, আচ্ছা। তারপরে হচ্ছে আপনার র্যাঙ্ক,
র্যাঙ্কের বিষয়টা হচ্ছে র্যাঙ্ক করার সময় আমাদেরকে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আমি যদি এখন র্যাঙ্ক করি, আমি র্যাঙ্ক করা শুরু করলাম, হ্যাঁ, যে আমার কি নর্মালি র্যাঙ্ক ফর্মুলা দিয়ে আমি র্যাঙ্ক করব। র্যাঙ্ক, র্যাঙ্ক এভারেজ চলে আসছে। র্যাঙ্কে আমার কি আছে, আমি জানি যে নাম্বার দিতে হয়, আমি 30,000 টাকা নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে, আর দিয়ে দিলাম কি কমা দিয়ে রেফারেন্স, এদেরকে রেফারেন্স দিয়ে দিলাম এবং অর্ডার দিয়ে দিলাম, ঠিক আছে। দিলাম। আচ্ছা, এটা করছি না র্যাঙ্ক। এখন আমাকে একজন বলেন যে এই, না একজন বলবেন, আমি যাকে বলবো সে কোথায় হয় জানি না, তবে আমাকে বলছে যে একে দেওয়া যায় কিনা, আমি বলছি যে হ্যাঁ দিতে পারেন, কোনো সমস্যা নেই, বরঞ্চ ভালোই হবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কোন ডিপার্টমেন্টে হবে কি হবে সেগুলো আমি জানি না, বাট আমার কথা হচ্ছে যে আমার একটা স্টুডেন্ট যদি ভালো জায়গায় যায় আমার তো কোনো ক্ষতি নেই, ঠিক আছে। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে আমার মোটামুটি কাজ শেষ। আমাদের র্যাঙ্কে আমার মেইন সমস্যাটা কি ছিল, যে আমার র্যাঙ্ক আমি করতেছি ঠিকই, কিন্তু আমার এখানে র্যাঙ্কে প্রচন্ড ঝামেলা হচ্ছে। কারণ কি, এক হচ্ছে সে প্রথমত ইনকামকে নিয়ে নিচ্ছে, সেটা আমি সলভ করলাম ফিল্টার করে ইনকাম দিয়ে। এরপর হচ্ছে এক্সপেন্স, ঠিক আছে, এক্সপেন্স যদি হয় হ্যাঁ 1 সো এর জন্য আমাকে কি করতে হচ্ছে, যে সামহাউ এখানে আমি জাস্ট লেখা আছে কি হেল্পার টেবিল ফর র্যাঙ্ক অন এক্সপেন্স, ঠিক আছে। একটা হচ্ছে কি কারণে করব, হেল্পার টেবিলটা র্যাঙ্কের কারণে করব, কিসের উপর ডিপেন্ড করে করব, এক্সপেন্সের উপর ডিপেন্ড করে করব। এটা আমাকে ক্লিয়ার হতে হবে। আমি করে দিলাম খালি র্যাঙ্ক ম্যাম করছে এই জন্য করে দিলাম, তা না, এটা কেন করছি এবং কি কারণে করছি, এবং নেক্সট আসবে যে কিভাবে করব। তিনটা জিনিস, হ্যাঁ, কেন, কিভাবে, কার উপর। তো এক্সপেন্সের উপর করব, এই কারণে আমি কি করছি, যে শুধুমাত্র ইনকাম গুলাকে ব্ল্যাঙ্ক করে দিছি আর এক্সপেন্স গুলাকে রেখে দিলাম, ঠিক আছে। আচ্ছা রাখলাম, রাখার পরে যেটা হয় যে আপনার এই যে র্যাঙ্ক, এখন আমি বলতে পারি যে তোমার যদি এই যে সূত্রটা আমি লিখছিলাম র্যাঙ্কের জন্য, যে ইনকাম হলে ভাই ইনকাম দাও, ওকে, বাট যদি র্যাঙ্ক করতে হয় তখন এখন র্যাঙ্কটা পুরো জিনিসটাই, র্যাঙ্কের ইকুয়েশনটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। র্যাঙ্ক আমি করব কিন্তু কার উপর ডিপেন্ড করে করব, হেল্পার টেবিলে। হ্যাঁ, ইনকামের জন্য ইনকাম, কিন্তু এক্সপেন্সের জন্য আবার এক্সপেন্স। আচ্ছা যদি ইনকাম থাকে তাহলে হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে H6 এ, বা আপনি একটা হাইপেন দিয়ে দেন। ও মানে ইনকাম কথাটা লেখা থাকবে না, আমিও তো বলি কি কইতাছ আমার তখন থেকে। আচ্ছা আচ্ছা, তার আর যদি ইয়ে থাকে, এক্সপেন্স যদি থাকে, তাহলে আপনার এখানে কি করব, র্যাঙ্ক নিয়ে আসবো। র্যাঙ্কে আমি কি করব, আমার র্যাঙ্কে তিনটা জিনিস লাগে, একটা হচ্ছে নাম্বার, সেই নাম্বারটা কার উপর র্যাঙ্ক করে করব, অ্যামাউন্টের উপর। তাহলে আমার এইখানে যত অ্যামাউন্ট আছে এদের সবাইকে নিব, একটা অ্যামাউন্ট ধরবো, এরপরে হচ্ছে রেফারেন্স, এইখান থেকে পুরোটা র্যাঙ্কের নর্মাল যে সূত্রটা সেটাই, তারপরে হচ্ছে 0। দিয়ে দিলাম। এবার আমি টান দিলে আমাকে 1 থেকে
সবাইকে দিয়ে দিচ্ছে। ওকে, তাহলে এটা আমার গেল র্যাঙ্ক। এরপরে র্যাঙ্কের পরে তাহলে আমার র্যাঙ্ক হলো, এরপরে হচ্ছে আমার ওভার বাজার আন্ডার বাজার তো করা হয়েছে, তাই না? তাহলে আমার র্যাঙ্কও গেল, এই পর্যন্ত সব হয়ে গেল। এরপর আমার একটা ভি লুকআপ লাগবে। এখন ভি লুকআপের জন্য একই কথা, ওরা বলতেছে যে ভাই ভি লুকআপ করো অনলি ফর এক্সপেন্স, র্যাঙ্ক অনলি ফর এক্সপেন্স, এই কথাগুলো কিন্তু বলা আছে, খেয়াল রাখবেন। অ্যাপ্লাই ভি লুকআপ ফর এক্সপেন্স। তাই এটার জন্য আমি যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? প্রথমত আমি যা যা আছে তাদের সবাইকে ওই যে হেল্পার টেবিল ফর ভি লুকআপ নিয়ে আসলাম, এসে আমি এখানে হাউজিং লিখে দিলাম, তাই না? হাউজিং, তারপরে ফুড, ইউটিলিটিস, এবং এন্টারটেইনমেন্ট, ট্রান্সপোর্ট, তারপর এন্টারটেইনমেন্ট। ওকে, আচ্ছা এখন এই হাউজিং এর মধ্যে আপনারা খেয়াল করেন, এই যে হাউজিং টোটাল নাম্বার যোগ করতে হবে, ঠিক আছে? আপনার টোটাল নাম্বার যোগ করতে হবে হাউজিং এর উপরে। তাহলে আপনি কি করবেন? যে আমরা সাম ইফ এর ব্যবহার করব। এখানে যেমন টোটাল মান্থলি ইনকাম বের করছি শুধু ইনকামের উপরে, ঠিক এমনিও হাউজিং এর উপর, যেখানে যেখানে হাউজিং লেখা আছে ইফ, এবার আমার রেঞ্জ কি হবে? সাম ইফ, সরি সাম ইফ সাম ইফ হচ্ছে রেঞ্জ। রেঞ্জ কোনটা জিজ্ঞাসা করি, রেঞ্জ কোনটা হবে বলেন, তাজ দিদি বলেন। হ্যাঁ, রেঞ্জ কোনটা হবে? কার অ্যামাউন্ট হবে? ভালো করে চিন্তা করেন, কার জন্য কি করতেছি? হ্যাঁ, ক্যাটাগরি হবে। গুড, ক্যাটাগরির জন্য কি লিখবো? রেঞ্জ, রেঞ্জ। হ্যাঁ, তারপর নেক্সট ক্রাইটেরিয়া কি হবে? আচ্ছা ধরেন এটা লক্ষ্যই হবে। তারপর না, ক্রাইটেরিয়া কি হবে সেটা বলেন। হাউজিং, হাউজিংও দিতে পারেন অথবা হাউজিংই দেন, ওটাই বেটার। হাউজিং, ঠিক আছে। এরপরে কি দিবেন? সাম রেঞ্জ। এবার সাম রেঞ্জ কি হবে? দিলাম, দেখি কি আসে কিনা। 12,000 টাকা আসছে। আচ্ছা তাহলে হাউজিং এ কোথায় আছে? 12,000 আছে, আর আছে হাউজিং। আচ্ছা এবার এই নাইম মা বলেন, জান্নাতুল নাইম। নেক্সট কি করব? ফুডের জন্য হ্যাঁ সামিফ। আমার রেঞ্জ কোনটা? ক্যাটাগরি সবাই F5 F4। তারপরে হচ্ছে এখানে আমি কি দিব? ফুড। আর তারপর ছোট হাতের বড় হাতের স্পেলিং মিস্টেকে ঝামেলা আছে, কিন্তু ক্যাপিটাল লেটার স্মল ক্যাসের ঝামেলা নেই। 32 মিলছে দেখি। আর তারপরে ট্রান্সপোর্ট, জাস্ট ইয়ে করে দিই না, কপি করে দিই। এখানে খুবই অল্প কিছু ফর্মুলা আছে, বাট একটু মাথা কাটায় কাটায় ফর্মুলাগুলো করতে হবে এবং অবশ্যই সিকোয়েন্স মেনটেন করতে হবে। আচ্ছা দিচ্ছি, এখানে কি দিব? UTILITIES, ইউটিলিটিস। আর ট্রান্সপোর্ট,
এন্টারটেনমেন্ট। ঠিক আছে, আচ্ছা এখন হ্যাঁ এটা হচ্ছে তো ইয়ে পায় নাই, ওই যে ফন্টটা দেওয়া ছিল সেই ফন্টটা পায় নাই, এখানে একটা ফন্ট আছে দেওয়া, সেই ফন্টটা পায় না, এটা হচ্ছে এরিয়াল। এটা 14টা এরিয়াল দিতে হবে, এরিয়ালে একটু ফন্টটা সুন্দর দেখায় আর কি, আর 14 দিতে হবে, এই জন্য এটা আসলে। আচ্ছা এরপর ক্যাটাগরি। ক্যাটাগরি কি, এখানে যা যা আছে ওই VLOOKUP ফর এক্সপেন্স বলছো, তাহলে ক্যাটাগরি নিয়ে আসবো, কিভাবে আনবো? ডাটা ভ্যালিডেশনে গিয়ে লিস্টে গিয়ে সোর্স চিহ্ন দেব। আচ্ছা সোর্স চিনাইলাম, এখানে যা দিব তার অনুযায়ী টোটাল অ্যামাউন্ট যেন আসে, তাহলে আমার কোথায় হবে VLOOKUP? মিম বলেন। কিভাবে কিভাবে করবো বলেন, VLOOKUP কি করবো? প্রথমে কি লিখছে? লুকআপ ভ্যালু কি হবে? তারপর ওটা বড়টা দিলাম, কমা কেন? তারপরে 700। হ্যাঁ, এরপর আমি একটা চেঞ্জ করে দিলাম, ফুড 32। ঠিক আছে, হয়েছে সিম্পল। হ্যাঁ, একটু কমপ্লেক্স, আপনাদের বারবার ট্রাই করতে হবে, বারবার ট্রাই করলে আপনার জিনিসটা মাথায় ঢুকে যাবে। আচ্ছা এরপর দেখেন আমরা আরেকটা ফর্মুলাতে যাচ্ছি, আরেকটা ইয়েতে যাব। কেমন আছেন? আচ্ছা দেখেন এরপর টোটাল মান্থলি ইনকাম আর টোটাল মান্থলি এক্সপেন্সের উপরে আপনাকে কি করতে হবে? গ্রাফ চার্ট করতে হবে, এবং গ্রাফ করার পরে নেট ব্যালেন্স তো নাই মনে হয়, না না এই দুটোই, ইনসার্ট চার্ট, চার্ট দিবেন, যে কোনো একটা চার্ট বা যা মন চায় দিয়ে দিবেন। হ্যাঁ কি দুজনকে একই রকম লাগছে কেন? উইথ ডিফারেন্ট কালার, না না সেটা বলতেছি না, মানে একই সমান হয়ে গেছে, একটা তো ছোট হবে না, দুই একটা বড় দেখা না, দেখেন এই যে দেখেন একটা দিছি, দুইটারে একই রকম দাঁড়াইতেছে, দুইটা কি একই রকম? একটা 30,000 আর একটা 19,000। ইনসার্ট চার্ট, মোর কলামস গিয়ে এটা দিয়ে দেবো। হ্যাঁ বাস হয়েছে, এটা দিলেন, দেওয়ার পরে তিনটা ফরম্যাটে সেভ করবেন, ফাইল, সেভ অ্যাজ, তিনটা ফরম্যাটে সেভ করবেন। প্রথমে করবেন কি, প্রথমে একটা তো সেভ করাই আছে, এটার পাশে কিছুই না, আপনি এখানে নতুন করে একটা CSV লিখে দিবেন। প্রথমে দেখেন, প্রথমে এভাবে সেভ করবেন, সেভ করার পরে এটা পিডিএফটা করে নেবেন। দেখেন একটু খেয়াল করেন, প্রথমে এটা করার পরে এটার পিডিএফটা করে নেবেন। পিডিএফটা করার জন্য আমাকে প্রথমে ভিউতে যেতে হয়, ভিউ থেকে পেজ ব্রেক প্রিভিউ দেখতে হয়। দেখেন 3 পেজে চলে গেছে, আপনি এটা পুরোটারে এক পেজে নিয়ে আসেন, এটা করে দেন হচ্ছে CSV তে যাবেন। CSV করার আরেকটা ফর্মুলা বলে দিচ্ছি, এই যে এটারে আপনি এখানে নিয়ে আসলেন, এইটুকু হ্যাঁ হ্যাঁ না হেল্পার টেবিল দরকার নাই, এইটুকু পর্যন্ত নিলেই হবে। ঠিক আছে, আরে কি হইতেছে, চারটা নিচে কি হচ্ছে, চারটার আবার কি হলো? এটা হচ্ছে আপনার 1 নাম্বার টেবিল, এই যে এটা, এই হেল্পার টেবিল পর্যন্ত নেন, আর কিছু করা লাগবে না। ঠিক আছে, না হেল্পার টেবিল না, মানে সরি কি জানি বলছি, র্যাঙ্ক পর্যন্ত নেবেন। হেল্পার টেবিল রাখতেন, এটা
এটা জাস্ট ও দেখবে আপনি পারেন কিনা কি, বাস। এবারে এটারে ফাইল সেভ দিলেন, এবার সেভ অ্যাজ পিডিএফ আকারে সেভ করলেন, পিডিএফ আকারে সেভ করে দেন নেক্সটে যাবেন পিডিএফ দিলেন, ওটা হইতে থাকবে। এরপরে আপনার ধরেন কোনো কারণে আপনার পরীক্ষার দিন মনে নাই সিএসভি ফরম্যাটে যে করতে হবে, এখন আপনাকে এসব বলছে কোনোভাবেই দরজা খুলবেন না, জানলা করবেন না, মানে এক্সেল ফাইল খুলবেন না, বলে দিছে যা করছেন করছেন। হ্যাঁ, আর আপনি কোনোভাবেই সিএসবি করেন নাই, বুঝছেন যে এটা নিয়ে ধরতেছে কিন্তু আপনি করেন নাই, তখন আপনি এখানে যাবেন, গিয়ে এটা জাস্ট রিনেম করবেন, এটা কপি করবেন, এটা পিডিএফ ফাইলটা তাতে পিডিএফ নাম চেঞ্জ করতে ফাইল তো আর ফাইল সেভ এস পিডিএফ দেই নাই। আই রে কি করছি, দাঁড়ান, ভুল করছি টাইপ ঠিক নেই। আচ্ছা, পিডিএফ নিয়ে কাজ করতেছে, দেখেন প্রথম হচ্ছে এইটারই আরেকটা ফরম্যাট করবেন, দেখেন আমি দেখাই কি করবেন। এটা হলো আরেকটা কথা, যদি কোনো কারণে আপনি ভুলে যান সিএসবি ফরম্যাটে করতে, ঠিক আছে, রিনেম করেন, রিনেম করে এখানে হচ্ছে 2 দিয়ে দেন, 2 দিলেন, ঠিক আছে, এটা একটু স্লো, তো 2 দিলেন, এরপরে এটা কপি করেন, পেস্ট করেন, মানে এটাই, মানে এতে আপনার কি হচ্ছে, কোনো কারণে আপনার ওটা খুলতে হচ্ছে না, পেস্ট হয় না, এটা কপি হয়নি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি সব চোখের দেখায়, মানে আপনি এখানেই আসেন, আপনার এক্সেল ফাইলও খুলতে হয় না, হচ্ছে না কেন? আচ্ছা, সেকেন্ড ফাইল দিবেন এভাবে, স্লো কাজ করতে আসতেছে, আচ্ছা এই যে একটা তো আছে, এটারে করি, রিনেম করেন, রিনেমে গিয়ে এমনিও তো ধরলেই তো রিনেম হয়ে যায়, রিনেম করে এখানে জাস্ট ডট সিএসবি লিখে দেন, ডট সিএসবি, বাস। তাহলে আপনার একটা ফাইল থাকলো কি, পিডিএফ কেটে দেন, ডট সিএসবি, হ্যাঁ হলো, তাহলে একটা সিএসবি হলো, একটা এক্সেল হলো। এখন ওই এক্সেলটারে খুলে এখানে যদি আমি দেখি, এটা যদি এটাও মনে করা যায়, কপি করি, এরপর পেস্ট করি, কপি হলো না, এখানে গিয়ে রিনেম করে ডট পিডিএফ দিয়ে দিই, দেখছেন একসাথে সবই করা যায়, ডট, দেখি কি হয়, দেখি হয়েছে, দেখেন সব ফরম্যাটে নিচ্ছে, পিডিএফ হয়ে গেছে। মানে যদি কোনো কারণে না পারেন, বুঝে গেছেন, এখন এসএসও কইছে কোনোভাবে আর এক্সেল খুলতে পারবেন না, যেমন গত ইয়েতেই তো হয়েছে, ওরা কইছে যে আর কোনো যে আমি নিব না, কইছে যে আপনারা আর কোনো কাজ 3 ঘন্টা শেষ, আপনারা এটির উপর আর কোনো কাজ করতে পারবেন না। হ্যাঁ, এখন 2-1জনকে এই জন্য নট কম্পিটেন্ট দিচ্ছে যে তারা এই 3টা ফরম্যাটে কেন সেভ করতে পারেনি, বুঝতে পারছেন? এত সিম্পল একটা বিষয়তে নট ইট করে দিয়ে গেছে। সো এটা সম্পূর্ণভাবে অ্যাসেসরের উপর ডিপেন্ড করে যে সে আপনাকে কিভাবে ট্রিট করবে। তো এই কারণে আমি যেটা বলতেছি যে আপনি যদি কোনো কারণে সিএসবিটাতে এটা করা যায়, আপনি জাস্ট ওই এক্সেলের জায়গায় জাস্ট সিএসবি করে দিবেন, ঠিক আছে? এবং অবশ্যই এখন যখন প্র্যাকটিস করবেন ডট সিএসবি, ডট পিডিএফ এবং ডট এক্সএল এই 3টা ফরম্যাটেই সেভ করা ট্রাই করবেন, বুঝতে পারছেন? 3টা ফরম্যাটে অলওয়েজ, প্রতিদিন যখন প্র্যাকটিস করবেন পিডিএফ, অবশ্যই এই 3টা ফরম্যাটে সেভ করবেন, ঠিক আছে? তাহলে আমার কাজগুলো এখানে শেষ হলো, এটা হলো আমার বাজেট ট্র্যাকার শেষ হলো। এরপর আমি ইলেকট্রিসিটিটা রিভাইজ করে দিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে যে প্রত্যেকটা ফর্মুলাই আপনারা করতেছেন, কিন্তু কিছু কিছু জিনিস আপনারা ভুল করতেছেন, কিছু কিছু জিনিস ঠিক করতেছেন। হ্যাঁ,
তো এ কারণে রিভাইজ করা, যাতে করে যখন প্র্যাকটিস করতেছেন, আমি যখন প্র্যাকটিস করতে দিব বা স্যাররা যখন প্র্যাকটিস করতে দিবে, আপনি সঠিকভাবে প্র্যাকটিস করবেন। মানে মন যা চায় বা বন্ধুর কাছ থেকে শুনে কোনোভাবেই উল্টাপাল্টা প্র্যাকটিস করবেন না। সে উল্টাপাল্টা প্র্যাকটিস করতেছে মানে আপনি উল্টাপাল্টা প্র্যাকটিস করবেন, এটা হবে না। ঠিক আছে, আমি বোঝানোর পরে আপনাকে যদি আরেকজনের হেল্প নিয়ে বুঝতে হয়, তাহলে বুঝতে হবে আমার বোঝানোতে সমস্যা আছে অথবা আপনার বুঝতে সমস্যা আছে, যে কোনো দুটার একটা। বুঝতে পারছেন? সো এই বিষয়টা খেয়াল রাখেন। আপনার এরকম একটা ইলেকট্রিসিটি আসবে এবং ইলেকট্রিসিটি আসার পরে আপনাকে বেশ কিছু জিনিস করতে বলবে। তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের কিছু ফন্টন বলে যে এখানে আমার এরিয়াল দিতে হয়, হ্যাঁ, তারপরে কোনটা জানি তাহমা দিতে বলছে, প্রথমে বলছে যে আমার ইলেকট্রিসিটিকে কি দিতে বলছে, টাইটেল ফন্টকে বলছে এরিয়াল দিতে, দিছি। ফন্ট সাইজ বলে দিছে 15 দিছি। তারপরে আপনার যে অন্যান্য আদার ফন্ট আছে সেই ফন্টগুলোকে বলছে, এটা ঠিক পরেই তো, একদম সাথেই তো, বাজেট ট্রেকারের সাথেই তো ইলেকট্রিসিটি। এই যে এইটা তারপর বলছে যে আদার যত ফন্ট আছে সব ফন্টকে তাহমা দিতে দিতে, আর আপনার ইমেজ যে সাইজ আছে সেটাকে কি বলছে, একটা সাইজ দিয়ে দিছে 0.8 তো এগুলো আমরা দিব। ঠিক আছে, এখানে পিকচার ফরম্যাটে গিয়ে যদি দেওয়া থাকে তা দিয়ে দিব। ওকে, এরপর বলছে যে কাস্টমার আইডি, এই আইডিতে বলছে দুইটা জিনিস করতে। এক বলছে কি ইউনিক আইডি ফর ইচ কাস্টমার, এবং আইডি উইল বি 6 ডিজিট নিউমেরিক ভ্যালু। ঠিক আছে, পারিয়া বলতে পারবেন এই তিনটা জিনিস কেমনে করব, কোথায় গিয়ে কিভাবে করব? এই যে কাস্টমার আইডি, ডাটা ভ্যালিডেশনে যাব, গেলাম, তারপর দেওয়া আছে, আপনি বলেন। এন্ড তারপর বলেন, এবার তো আর বলেন দেওয়া নেই, এন্ড এর পরে ল্যান্ড লিখে রাখছেন নাকি? হ্যাঁ ল্যান্ড কত, ধরেন যে কোনো একটা সেল B6 ইজ ইকুয়াল টু কত, 6। তারপর নেক্সট কাউন্ট ইফ, তারপর একটা রেঞ্জ, তাই না? রেঞ্জটা আমি এখান থেকে দেখে নিই। কাউন্ট ইফ রেঞ্জ বলেন, এই যে আপনার C6 থেকে 30, তাই না? এই রেঞ্জ, তাহলে এখানেও আমি সি এটা তাহলে আমার কি করতে হবে, এখানে আমি কত ছিল জানি, C8 হতে C30, তাহলে C8 ছিল, আর এখানে কাউন্ট ইফ C8 টু কত, C30 দিলাম, তারপর লক করে দিলাম। আচ্ছা যান, লক করে দিলাম। লক করতে গিয়ে তো এখানে বেজাল লেগে যায়। হ্যাঁ, এই রুমিন পিছন থেকে কইয়া দিন ওরে, ওপো। হ্যাঁ, তারপর কি লক করলাম, তারপর ক্রাইটেরিয়ার পরে ক্রাইটেরিয়া, আচ্ছা কত হবে ক্রাইটেরিয়া, কি হবে কোন আর বলতে দেন, ক্রাইটেরিয়া কোনটা, প্রথম সেলটাই, হ্যাঁ C8, তারপর হ্যাঁ, তারপর
তাহলে কি করতে বলছি? ইউনিক আইডির জন্য কি করব? ইউনিক আইডির জন্য কি করব? হ্যাঁ, মান্থলি বাজেট শেষ, এখন আবার একটা ডিভাইস দিতেছি। বলেন, এই যে আবার রুমি করে দিছে। রুমি মুখটা স্ট্যাপলার মারবে না, ওরা যখন কোনো কিছু জিজ্ঞাসা করবে। লেস দেন 2, তারপর ইজ নাম্বার। দ্বিতীয়বার কিছু আগে পিছে কিছু আছে? ইজ নাম্বারের পর আর কিছু নেই। ঠিক আছে? আছে? ইজ নাম্বার কাকে? তো হচ্ছে কর না কেন সেটা? ওকে, তাই হলো। ঠিক আছে, এটা করলাম। কোথায় করতেছিলাম? এখানে দিলাম, এই যে এটাই দেওয়া আছে C8, আচ্ছা C9 এর থেকে দিই না, এইখান থেকে। অ্যান্ড লেন কাউন্টিভ, তারপরে ইজ নাম্বার, রাইট? ক্যান্সেল। তাহলে আমার ডাটা ভ্যালিডেশনে এইটুকুই। এরপর হচ্ছে মিটার রিডিং নং। মিটার রিডিং নং এ কি বলছে? ডেটে একটা ভ্যালিডেশন দিতে বলছে, এত থেকে এত ডেটের মধ্যে হবে, এর বেশি হতে পারবে না, কমও হতে পারবে না। হোসেনুজ্জামান বলেন কেমনে করবো? হ্যাঁ, ফরম্যাট সেল। ফরম্যাট সেলে কি করব? ফরম্যাট সেলে যে মান তারপরে কি এটা আগে চিনাই দিই। হ্যাঁ, চিনাইছি, এই চিনাইলাম, ডেটে গিয়ে মান ঘর চিনে দিলাম। এরপর তারপরে এখানে আবার আরেকটা কাজ আছে, ডাটা ভ্যালিডেশন। হ্যাঁ, ডাটা ভ্যালিডেশনে যাব, গিয়ে এই যে এখানে রেঞ্জটা দিয়ে দিতে হবে। ডেট চুনাবো, তারপর কত থেকে কত চিনে দেব। পারছি? কাজ দিতে পারবো? আচ্ছা, তারপরে প্রিভিয়াস ইউনিট, কারেন্ট ইউনিট, এই দুটার জন্য কি করব বলেন? হ্যাঁ, কিন্তু এগুলা কি কোনো কাজ আছে এখানে? এখানে কোনো কাজ নেই। কারেন্ট বেশি কথা বলেন কেন আপনি? হ্যাঁ, এরপর কনজিউম ইউনিট কি হবে বলেন? মাইনাস হবে। কার থেকে কার মাইনাস হবে? মানে প্রিভিয়াস ইউনিট থেকে কারেন্ট ইউনিট হইব না কারেন্ট ইউনিট? কারেন্ট থেকে প্রিভিয়াস ইউনিট হবে। হ্যাঁ, কারণ আপনার এখন মানে মাসের শুরুতে যদি হয় 0, মিটার রিডিংটা মাসের শেষে গিয়ে কিছু বাড়ে, তাহলে কারেন্ট ইউনিট থেকে প্রিভিয়াস ইউনিট। ঠিক আছে, তা কনজিউম ইউনিট গেল। এরপর ইলেকট্রিসিটি চার্জ। ইলেকট্রিসিটি চার্জে কি করব বলেন? কি দেওয়া আছে? কার উপর ডিপেন্ড করে ইলেকট্রিসিটি চার্জের কাহিনী ঘটবে? কনজিউম ইউনিটের উপর ডিপেন্ড করে। যদি কনজিউম ইউনিট 0 থেকে 75 এর মধ্যে হয়, তাহলে কত টাকা দিব পার ইউনিটের জন্য? 4 টাকা 16 পয়সা বা 19 পয়সা। ঠিক আছে, এটা আমরা ইফ ফাংশন দিয়ে করে ফেলবো। এরপরে বলতেছে সার্ভিস চার্জ। এবার সাইফুল বলেন সার্ভিস চার্জে কি করবো? দাঁড়িয়ে দেয়, অনেক কিছু জিজ্ঞাসা করলে দাঁড়িয়ে দেয়, বলেন। দিতে, হ্যাঁ, আর আদারওয়াইজ মানে 500 এক ইউনিট যদি ইউজ করেন তাহলে 500 টাকা। হ্যাঁ, তাহলে আপনি ইফ লিখবেন না, তাহলে ইফ কিভাবে লিখবেন? ইফ যদি আপনার কনজিউম ইউনিট যদি কি হয় 1 ইউনিট বা তার বেশি হয়, তাহলে 500 টাকা। আদারওয়াইজ কি হবে? আপনাদের কইতে কইছি আমি বলছি, আপনি বলতেছেন যে 1 ইউনিট বেশি হলে, 1 ইউনিট বা তার বেশি হলে মানে 500 ইউনিট হলো 500 টাকা, 1 ইউনিট হলো 500 টাকা। কিন্তু যদি কোনো ইউনিট মানে বাসায় না এসে তাহলেও 500 টাকা। ভুল কনসেপ্ট, ভুল।
এই জন্যই রিভাইজ করতেছি, কারণ আপনাদের কনসেপ্টে কিছু ভুল আছে। যদি 1 ইউনিটও খরচ না করে, কোনো ইউনিট খরচ করে না, বাসায় এসে ছিলই না, তাহলে কেন সে সার্ভিস চার্জ দিবে? দিবে না। এই কন্ডিশন অনুযায়ী তাকে দিতে হয়। হ্যাঁ, এই কন্ডিশনিং অনুযায়ী আপনাকে ধরবে, বাইরে যাই করেন, ঠিক আছে? এই কন্ডিশন অনুযায়ী যদি একটা ইউনিটও ইউজ না করে, তাহলে তাকে সার্ভিস চার্জ 0। এই জন্যই আপনাকে আমি জিজ্ঞাসা করতেছিলাম যে আদারওয়াইজ আপনি কি করবেন? আদারওয়াইজ 0, ঠিক আছে? এই 1 ইউনিট বা তার উপরে যাই থাকবে তার জন্য 500, আদারওয়াইজ 0। এরপর আছে আমার বিল অ্যামাউন্ট। তাহলে কি হবে? বিল অ্যামাউন্ট ইলেকট্রিক চার্জ আর সার্ভিস চার্জকে যোগ করে দিব। এবার র্যাঙ্কের জন্য কি করব? পাইতেছি না, ধরার মতো একজন কারেন্টই বলেন, র্যাঙ্কের জন্য কি করব? র্যাঙ্ক ম্যাম বিল অ্যামাউন্টের উপরে হবে। বিল অ্যামাউন্টের উপরে। রেঞ্জ ক্রাইটেরিয়া কি হবে? রেঞ্জ হবে হচ্ছে 8 হতে 13। এটা হচ্ছে অ্যামাউন্ট। রেঞ্জ র্যাঙ্ক আগে হচ্ছে ফাংশন। হ্যাঁ, আচ্ছা ধরেন আমি র্যাঙ্ক এখানে লিখলাম, র্যাঙ্ক। হ্যাঁ, তারপরে হচ্ছে রেঞ্জ, তারপরে নাম্বার। ভুলে গেলে নাম দেখে নেবেন, বাইরে কোথাও নাম্বার কি? বিল অ্যামাউন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে রেফারেন্স, দেন পুরোটা, দেন লক রেফারেন্স, এরপরে অর্ডার। বুঝতে পারছি? এখানে একটা জিনিস মাথায় আসে না, দুইটা আবার বড় আছে, দেখেন এখানে একটা 5 এটা এখানে আমার তো কিছু করার নাই। বলেন এক তো ঠিক আছে, কিচ্ছু করার নাই। হ্যাঁ, সেম এর কারণে অনেক ঝামেলা করতেছে। আপনি যদি একটু 19-20 করে দেখেন তাহলে দেখবেন যে ঠিক আছে। আচ্ছা বলেন, এবার কাস্টমার আইডি কেমনে আনবো? তাসলিমুল বলেন, আপনার এই ধরা হয় নাই খালি এই ক্লাসে। বলেন কাস্টমার আইডি কই? আকাশে বাতাসে। এদিকে তাকান, আরে এদিকে তাকান আপনি। আরে আপনি আমার ইয়ের দিকে তাকান, এদিকে তাকায় বলেন কাস্টমার আইডি কেমনে আনবো? লিস্ট করব। কোথায় গিয়ে লিস্ট করব? হ্যাঁ, লিস্ট করে নেব। ডাটা ভ্যালিডেশনে যাব, গিয়ে লিস্ট নাম চিনাবো। হ্যাঁ, আর সোর্স কোড থেকে দিব, আকাশ বাতাস থেকে না, এই যে এবার ভিলুকআপ বলেন, ভিলুকআপ কেন আনুন বলেন? ভিলুকআপ লিখবো, তারপর লুকআপ ভ্যালু কি হবে? এইখানে। তারপর টেবিল অ্যারে কোনটা? এখান থেকে শুরু করে র্যাঙ্কে রাখ পর্যন্ত। র্যাঙ্কও আনতে পারেন যদি বলে, আর কি দরকার নাই, র্যাঙ্ক তো চাই নাই এইটুকু। হ্যাঁ, তারপরে লক করলাম। হ্যাঁ, তারপর কলাম ইন্ডেক্স নাম্বার কি করব? 1 2 3 4 5 9 জি, ঠিক আছে। তারপর এখন চেঞ্জ করে দেখবো যে যাকে দিচ্ছি সেটা আসবে কিনা। হ্যাঁ, ঠিক আছে, গুড, বুঝছি। সোজা ছিল না? ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো নেক্সট দিন কিন্তু আরেকটা আনবো, তখন দেখবো যে পারেন কিনা। তাহলে আজকে আমরা 2টা প্র্যাকটিস করলাম। স্যার কি এখন কিছু পড়াবেন এদের? হ্যাঁ, রিটেন পড়াবো।